নতুনভাবে বৈষম্যহীন ছাত্র আন্দোলনের নেতৃত্বে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, আমাদের আচরণও হতে হবে নতুন রকম। আওয়ামী লীগ যে আচরণ করেছে গত 16 বছর, ফ্যাসিবাদী আচরণ, মানুষের ভোটের অধিকার নষ্ট করা, মানুষের বিচারের অধিকার নষ্ট করা, মানুষের মুখের অধিকার নষ্ট করা, যুক্তির অধিকার নষ্ট করা, সেই একই জিনিস যদি আমরা করি, আমরা কিন্তু আওয়ামী লীগের মতোই, তাদের তো ভারত যাওয়ার জায়গা আছে, বিএনপির তো বঙ্গোপসাগর ছাড়া কোথাও জায়গা নেই। বঙ্গোপসাগর ছাড়া আমাদের কোথাও যাওয়ার জায়গা নেই। তাই আমি আমার ভাইদেরকে বলবো, সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করবেন, মানুষের মনে আঘাত লাগে এরকম কোনো কাজ করবেন না, মানুষের আতঙ্কের কারণ হবেন না, মানুষের ভালোবাসার কারণ হবেন। আপনারা যদি মানুষের আতঙ্কের কারণ হন, তাইলে কিন্তু এদেশের মানুষ সাহসী হয়েছে 5ই আগস্টের পর। তারা কথা বলতে শিখেছে, তারা প্রতিবাদ করতে শিখেছে নিজের তাজা রক্ত দিয়ে। ঠিক একইভাবে মানুষ আপনাদের বিরুদ্ধে দাঁড়িয়ে, মানুষ সহ্য করবে না। মানুষের বিএনপি এবং আওয়ামী লীগের পার্থক্য বুঝতে হবে। আওয়ামী লীগের মতো একই আচরণ যদি আমরা করি, তাহলে একই রকম ঘটনা বিএনপির বিরুদ্ধে হবে। তাই আমাদের নেতা জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কঠোর হস্তে এই অন্যায় দমন করেছে অনেক। তিনি এর মধ্যে 1-1.5 হাজার নেতা বহিষ্কার করেছেন, আমরাও অনেক বহিষ্কার করেছি, এবং অনেক জেলা কমিটি তিনি ভেঙে দিয়েছেন, অনেক বড় বড় নেতাদের তিনি বহিষ্কার করেছেন। তাই আমি আমার নেতা কর্মীকে আহ্বান জানাবো, মানুষের ভালোবাসা অর্জন করার জন্য যা যা করা দরকার মানুষের পাশে থাকতে। মনে রাখতে হবে, আমরা কিন্তু ক্ষমতায় যাই নাই। এখন আওয়ামী লীগ বিতাড়িত হয়েছেন তাদের খাসিলতের জন্য। এটা আমাদের পুনরুদ্ধার করতে হবে, আমাদের সৎভাবে রাজনীতি করতে হবে। বৈধভাবে ব্যবসা বাণিজ্য করেন, অনেক ব্যবসা বাণিজ্য বৈধ। এই অঞ্চল তো সবচেয়ে কক্সবাজার জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কক্সবাজার পৌর। করেন চাঁদাবাজি করতে হবে কেন? তো আমি না, আমাদের এরকম কোনো অভিযোগ নাই, কিন্তু ভবিষ্যতে না করার জন্য আমরা সেটা বলছি। তো বন্ধুরা আমার, রাজনীতিতে এই যে রাজনীতি, গণতান্ত্রিক রাষ্ট্র বিএনপি, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া দেশে গণতন্ত্রের জন্য কায়েম করেছিলেন। আপনারা সৌভাগ্যবান যে বাংলাদেশের সবচেয়ে ভালো দল, সবচেয়ে শ্রেষ্ঠ দলে আপনারা রাজনীতি করেন, সেটা হলো বিএনপি। আমাদের যে ইতিহাস দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আসার পর তিনি গণতন্ত্র বাকশাল থেকে আওয়ামী লীগ বাকশাল শাসন কায়েম করেছিলেন। একদলীয় শাসন ব্যবস্থা দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছিল, সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংস করেছিল, লুটপাটের রাজনীতি তারা কায়েম করেছিল। সেই সময় যারা মুরব্বীরা আছে তারা জানে, তারা হাজার হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করেছিল, ভিন্ন মতাবলম্বীদেরকে হত্যা করেছিল। জিয়াউর রহমান আসার পর তিনি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, তিনি সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন, তিনি মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন, তিনি মুক্তবাজার অর্থনীতি তিনি প্রতিষ্ঠা করেছিলেন। আজকে যে সৌদি আরব মানুষ যায়, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আসার পর সৃষ্টি হয়েছিল। আজকে যে হিল ট্র্যাক্টে বাঙালি যাওয়া হয়েছে, বাংলাদেশে যাওয়া হয়েছে, রাবার বাগান করতেছে, স্যাটেলার, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন। আজকে যে চিংড়ি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে বাদ করে চিংড়ি হ্যাচারি, এইসব কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খালেদা জিয়ার অবদান। ফিশিং ট্রলার যায়,
শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আমি জানি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আসার পর প্রথম ডেনিশ বোট, মেশিন বোট পাঠিয়েছিলেন সাগরে। এরপর আপনারা জানেন এরশাদ দেশে সামরিক শাসন জারি করে বেগম খালেদা জিয়া আপোষহীনভাবে মানুষের ভোটের অধিকার আদায় করার জন্য তিনি 9 বছর আন্দোলন সংগ্রাম করেছিলেন। সেই দিন শেখ হাসিনা এরশাদের সাথে আপোষ করে বিরোধী দলের নেত্রী হয়েছিলেন তিনি, কিন্তু বেগম খালেদা জিয়া ভোট করেন নাই। আপনাদের তো নিশ্চয়ই মনে আছে। তাই 91-এ আবার আন্দোলনের ফলে এরশাদ পালিয়ে গেল। 91-তে বেগম খালেদা জিয়াকে মানুষ ভোট দিয়ে প্রধানমন্ত্রী করলেন। তারপর তিনি গণতন্ত্র রক্ষা করার জন্য যা যা করার করেছিলেন। এরপর হাসিনা আসলো 2005 সালে, 2001 থেকে 96 সালে একবার আসছিলেন। তখন আবার এই যে জাতিকে বিভক্ত করে ফেললেন, যে স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার বিপক্ষে, যেখানে জাতির ঐক্য দরকার সেখানে তিনি জাতিকে 2 ভাগ করে ফেললেন। এরপর তিনি বিএনপি আসলেন ক্ষমতায়। আমরা আসার পর কি করলাম? আমরা আসার পর এই যে মহিলাদের শিক্ষা, বিনা বেতনে পড়ানো, বেকার ভাতা দেওয়া, ওই মুরব্বীদের বয়স্ক ভাতা দেওয়া, এইসব আমরা প্রচলন করলাম। বিধবা ভাতা দেওয়া, তারপর বয়স্ক মানুষকে ভাতা দেওয়া। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, যে মুক্তিযোদ্ধাদের তারা দিচ্ছে, এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কিন্তু বেগম খালেদা জিয়ার আমলে হয়েছে। তারপর শেখ হাসিনা আসলেন ষড়যন্ত্রের মধ্য দিয়ে, এসেই তিনি ফেসিবাদ কায়েম করলেন। রাতের অন্ধকারে তিনি ভোটের অধিকার নষ্ট করলেন। আমরা বুড়ে দাঁড়ালাম, দেখি রাত্রেই ভোট হয়ে যায়। পৃথিবীতে এমন কোনো দেশ নাই, স্বৈরচারী দেশও দিনে ভোট হয়, দিনে ছিঁড়ে নাই তারা। কিন্তু একমাত্র শেখ হাসিনাকে দেখলাম, যে বাংলাদেশেই দেখলাম যে রাতে ভোট হয়। আপনারা দেখছেন না রাতে ভোট হয়? ফেসিবাদ, এই যে ফেসিবাদ, এখানে বলে ফেসিবাদ। আবার গণতন্ত্র তিনি নষ্ট করে দিলেন। তিনি গুম করা শুরু করলেন, তিনি রাজনৈতিক নেতাদের হত্যা করা শুরু করলেন। তিনি এই যে বিনা বিচারে গোলাম আজমের ছেলের নাম কি জানা, ব্রিগেডিয়ার আজমিকে, এরকম অনেককেই, তা আমাদের সালাউদ্দিন সাহেবকে, অনেককেই, তার ইলিয়াস আলীকে বিনা বিচারে হত্যা করা হলো, গুম করা হলো। ইলিয়াস আলীর লাশও পাওয়া যায় নাই এখন। তো বাঙালি তো স্বাধীন চেতা, কতদিন আর? তারপর তাকে পালিয়ে যেতে হলো, দেশ থেকে পালিয়ে যেতে হলো। আমাদের বেগম খালেদা জিয়ার কি অবস্থা? বেগম খালেদা জিয়া 80 বছরের 70-75 বছর বয়স্ক মহিলা, তিনি কিন্তু পালিয়ে যান নাই। তিনি জেলখানায় ছিলেন 7-8 বছর, তিনি জেলের মধ্যেই ছিলেন। বাংলাদেশের সংবিধানে লেখা আছে বয়স্ক মহিলাদের জামিন দিতে হবে, বয়স বেশি হইলে 60-এর উপর হইলে জামিন দিতে হয়, মহিলা হইলে জামিন দিতে হয়, অসুস্থ হইলে জামিন দিতে হয়। কিন্তু বেগম খালেদা জিয়াকে জামিন দেন। আপনারা যেগুলো দেখছেন এগুলো গৃহবন্দী। জেলে যদি মরে যায় তাহলে হাসিনার বর্তমানে বলে তিনি এই নাটকটা করেছেন, কিন্তু তাকে কোনো রাজনীতি করতে দেন না। এরপর জুলাই আগস্টের ঘটনা আপনারা জানেন, যে বিএনপি কিন্তু সামনে, আমরা 11 জন খেলছি, মেসি গোল দিছি আর কি, কিন্তু আমরা সকলেই ছিলাম রাজপথে। আমরা 16-17 বছর রাজপথেই ছিলাম, আন্দোলন সংগ্রামেই ছিলাম 16-17 বছর। তো এখন নতুন বাংলাদেশ, আমাদের রাজনীতির ধ্যান ধারণা চেঞ্জ করতে হবে। আওয়ামী লীগ চাঁদাবাজি করছে বলে আমরাও করব, এটা হইতে পারে না। আওয়ামী লীগ যা যা খারাপ করছে তার উল্টাটা আমাদের করতে হবে। আমাদের মানুষের, আওয়ামী লীগ তো মানুষের ঘৃণা, মানুষের আতঙ্কের নাম হলো আওয়ামী লীগ, মানুষের ঘৃণার নাম হলো আওয়ামী লীগ। আর বিএনপি হবে মানুষের ভালোবাসার নাম, মানুষের আস্থার নাম বিএনপি। মানুষ যাতে বিএনপির নেতা কর্মীদেরকে আস্থা করতে পারে, নিয়ে বিচার করতে পারে।
তাই বন্ধুরা আমার, আপনারা যারা এই সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছেন আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। অনেক সুন্দর, আমার কাছে মনে হয়েছে এটা একটা ওয়ার্ড না, একটা জেলা সম্মেলন এরকম মনে হয়। এত সুন্দর সুশৃঙ্খল ভাবে যে সম্মেলন হয়, তা আমি আপনাদের যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। এবং যে সামনে আমাদের কাউন্সিল নতুন আহ্বায়ক হয়েছেন আমাদের রফিকুল হুদা চৌধুরী, নতুন সদস্য সচিব হয়েছেন আমাদের আবুল কাসেম সাহেব, নতুন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছে অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম, তারপরে আরো যারা হয়েছেন, যে আরেকজন যুগ্ম আহ্বায়ক রাশেদ সবুজ, আবার এরকম 7 জনের একটা কমিটি আছে। অচিরেই কিন্তু সম্মেলন হবে এবং আমাদের নির্দেশ যে গণতন্ত্রের চর্চা পার্টির অভ্যন্তরে পালন করতে হবে। সমঝোতা না হলে গণতন্ত্রের মাধ্যমে কমিটি করতে হবে। গণতন্ত্র শুধু গণতন্ত্র সংগ্রাম করলে রাষ্ট্রীয়ভাবে ভোট দিলে হবে না, ভোট নিজেদের মধ্যে একটা গণতন্ত্র দিতে হবে। এরপর বোধহয় দ্বিতীয় অধিবেশন হবে, ওইখানে নেতা নির্বাচিত হবে। তা আপনারা সুশৃঙ্খলভাবে এই সম্মেলন এবং এই কাউন্সিল অধিবেশনে থাকবেন। আমার একটু বিশেষ কাজ আছে, আমি আপনাদেরকে, আমি কোথাও যাই নাই, কোনো কাউন্সিল এখানে 12-13টা হয়েছে, আমি শুধু 12 নম্বর ওয়ার্ডে এসেছি, যেহেতু এটা আমার নিজের জায়গা। আর এখানে সবার সাথে সকাল বিকাল উঠে বৈঠক হয় আমার। তো ওরা অনুরোধ করছে ভাই একটু আসেন আপনি, এদের অনুরোধ না বলতে পারি না। তো সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার জন্য একটু দোয়া করবেন। আলোচনা করে আমি আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তা বিএনপি কক্সবাজার পৌর শাখার আওতাধীন কলাতলী 12 নম্বর ওয়ার্ড দক্ষিণ শাখা বিএনপির উদ্যোগে আজকে এক বিশাল কর্মী সমাবেশে আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে অহংকার হিসেবে আমাদেরকে গর্বিত করেছেন কক্সবাজার সদর রামু আসনের মাটি ও মানুষের প্রিয় নেতা, কক্সবাজার সদর রামু আসনের অভিভাবক, 12 নম্বর ওয়ার্ডের অভিভাবক, সাবেক সংসদ সদস্য জনাব লুৎফর রহমান কাজল ভাই আমাদের মাঝে প্রধান অতিথির বক্তব্য দিয়ে উনি অসুস্থতার কারণে উনি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছেন। আমি এই কর্মী সমাবেশ থেকে তার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি কক্সবাজার পৌর শাখার বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক, যুব সমাজের অহংকার জনাব রাশেদ আবেদিন সবুজ। জনাব রাশেদ আবেদিন সবুজ। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কক্সবাজার পৌর শাখার আওতাধীন 12 নম্বর দক্ষিণ শাখার আজকের এই কর্মী সভার শ্রদ্ধেয় সভাপতি জনাব আব্দুল খালেক ভাই, উপস্থিত আছেন কক্সবাজার পৌরসভার সম্মানিত সভাপতি, আজকের এই প্রতিনিধি সভার প্রধান অতিথি জনাব রফিকুল হুদা চৌধুরী, উপস্থিত আছেন প্রধান বক্তা হিসেবে আমার অত্যন্ত প্রিয় রাজনৈতিক নেতা, পৌর বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক, আজকের এই সভার প্রধান বক্তা জনাব আবুল কাসেম, উপস্থিত রয়েছেন
কক্সবাজার পৌরসভার সিনিয়র সহসভাপতি, বিশিষ্ট আইনজীবী, আমার শ্রদ্ধেয় বড় ভাই পৌর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম, উপস্থিত জাতীয়তাবাদী পরিবারের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আসলে এই 12 নম্বর ওয়ার্ডের আপামর জনসাধারণ, আপনারা যারা দীর্ঘক্ষণ ধরে এই প্রতিনিধি সভার উপস্থিত থেকে প্রতিনিধি সভাকে সফল এবং সার্থক করার জন্য যে এই কনকনে শীতে বসে আছেন, তাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কক্সবাজার পৌরসভার পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা, শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার পূর্ববর্তী বক্তা ছিলেন লুৎফর রহমান কাজল। ওনার বক্তৃতার পরে আসলে শ্রোতা থাকার কথা না। এরপর আমরা আসলে প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে আসছি, কারণ সেই দুপুর বিকেল 4টা থেকে আপনারা যারা এই প্রোগ্রাম সফল করার জন্য কাজ করে যাচ্ছেন, আসলে বলা বাহুল্য। জাতীয়তাবাদী পরিবার আপনাদের প্রতি কৃতজ্ঞ জানাচ্ছে, কৃতজ্ঞ থাকবে। আমি রাজনৈতিক বক্তব্য না দিয়ে, আমি যেহেতু রাজনীতির পাশাপাশি পর্যটন ব্যবসার সাথে সম্পৃক্ত, যেহেতু কক্সবাজার একটা সর্ববৃহৎ একটা পর্যটন শহর, এবং পর্যটন শহর বলতে কক্সবাজার পৌরসভার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই ওয়ার্ড, তার মধ্যে সর্ববৃহৎ ওয়ার্ডটি হচ্ছে এই কক্সবাজার 12 নম্বর ওয়ার্ড কলাতলী দক্ষিণ। আমি সেই মঞ্চে দাঁড়িয়ে পর্যটকদের উদ্দেশ্যে, পর্যটক ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। প্রিয় উপস্থিতি, বুধের আমেজ শুরু হয়েছে। এই শীতের সাথে সাথে জাতীয় নির্বাচনের যে আমেজ আমরা দেখতে পাচ্ছি, সারা বাংলাদেশ জুড়ে নির্বাচনের আমেজ শুরু হয়েছে। আমাদের সকল ভুল ত্রুটি, সকল ঝগড়া বিবাদ ঊর্ধ্বে রেখে জাতীয় নির্বাচনের স্বার্থে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ভোটের পরিবেশ সৃষ্টির লক্ষ্যে, যেহেতু আমরা বিগত 16-17 বছর ভোট দেওয়া থেকে বিরত ছিলাম, সেজন্য কেন্দ্রে নিয়ে আসার জন্য ভোটারদেরকে, আমার শ্রদ্ধেয় মা বোনদেরকে কেন্দ্রে আনার জন্য জাতীয়তাবাদী পরিবারের সকল সৈনিককে ঐক্যবদ্ধভাবে নিরলসভাবে পরিশ্রম করতে হবে। প্রিয় ভাইয়েরা, যদি মনে করেন 5 তারিখের পরে, 5ই আগস্টের পরে এই দেশের দ্বিতীয় স্বাধীনতাকে হিসাবে আমরা যারা বলছি, স্বাধীনতা পেয়েছি বলেই ঘরে বসে থাকলে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন, একটা কথা আছে, আপনারা সবাই জানেন। সেজন্য প্রিয় ভাইয়েরা, কক্সবাজার এই সেন্সিটিভ শহরটাকে, কক্সবাজার এই পর্যটক শহরটাকে আপনারা জাতীয়তাবাদী পরিবার যে 16-17 বছর যে দূষররা, পেশির সরকারের গুন্ডা বাহিনী যে নির্যাতন জুলুম করেছে ব্যবসায়ী ভাইদের উপর, তার সম্পূর্ণ বিপরীতে আপনারা জাতীয়তাবাদী পরিবার, আপনারা যারা এখানে রয়েছেন, পর্যটক ভাইদের সাথে, ব্যবসার সাথে জড়িত, শতকরা 90% মানুষ এই পর্যটক ব্যবসার সাথে জড়িত। আমি জানি, যেহেতু আমি নিজেও এখানে এই ব্যবসার সাথে জড়িত আছি। সেই জন্য সকলকে সকল কষ্ট দুঃখ ভুলে গিয়ে, যেহেতু আওয়ামী লীগ দোষরা আর দেশে নেই, আপনাদেরকে সেই সমস্ত দুষ্ট মানুষদের চরিত্রকে মুছে দেওয়ার জন্য ব্যবসায়ী ভাইদের পাশে দাঁড়িয়ে জাতীয়তাবাদী পরিবার কি জিনিস, জাতীয়তাবাদী পরিবারের সৈনিকদের চরিত্র কীরকম হওয়া উচিত, আমাদের তারেক জিয়া কি বলছেন, আমাদের জাতীয়তাবাদী পরিবারের কক্সবাজারের গার্জিয়ান লুৎফর রহমান কাজল সাহেব কি বলছেন, কি চাচ্ছেন, সেটা বুঝতে হবে প্রিয় ভাইয়েরা। তাই আমি আমার বক্তৃতা লম্বা না করে, আমার এখানে অতিথিরা রয়েছেন, প্রধান অতিথি রয়েছেন, ওনারা বক্তব্য দিবেন। আপনাদের কাছে শেষবারের মতো অনুরোধ করব, আমাদের প্রধান বক্তার বক্তব্য শুনবেন। এবং আমি জানি কক্সবাজার এই 12 নম্বর ওয়ার্ডের বিএনপির নেতারা অনেক সংগঠক, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, আপনার শ্রমিক দল,
কৃষক দল, যে সমস্ত অঙ্গ সংগঠনের ব্যানার ফেস্টুন আমরা এখানে দেখতে পাচ্ছি, আসলে না বলে পারলাম না, একটা কর্মী সম্মেলনে মনে হচ্ছে যেন বিশাল একটা এখানে কাউন্সিল বা জনসভা হচ্ছে। যে সমস্ত নেতাদের এই ফেস্টুন ব্যানার উঠেছে, এটাতে আমাদেরকে আরও বেশি আনন্দিত করেছে। আমরা জানি আপনারা সংগঠক, সেই কাজটা জাতীয় নির্বাচনে প্রমাণ করবেন। ভোটের বক্স ধানের শীষে ভর্তি করে জাতীয় সংসদে আমাদের প্রিয় নেতা জনাব লুৎফর রহমান কাজলকে সংসদে পাঠানোর জন্য কাজ করে যাবেন সেই প্রত্যয় রেখে, এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এটি টানছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ রাশেদ ভাইজি। আসলে যারা কার্ড যাদেরকে দেওয়া হয়েছে, আপ্যায়ন কার্ড যাদেরকে আমরা দিয়েছি, সকলে চেয়ারের মধ্যে বসেন। আমরা আপ্যায়নের ব্যবস্থা চেয়ারের মধ্যে করবো। যে যদি কোথাও ঘোরাঘুরি করেন ওখানে হবে না, আবার এখানে আমার অর্ডার ছাড়াও হবে না। এখানে আমি যতক্ষণ থাকবো সব জায়গায় ঘুরতে পারবেন, কিন্তু প্যাকেট পাবেন না। প্যাকেট পাওয়ার জন্য এখানে মঞ্চের মধ্যে বসেন, চেয়ারের মধ্যে বসেন। চেয়ারের মধ্যে বসলে আমরা চেয়ারের মধ্যে যে চেয়ারে আসবেন ওখানে আমরা ব্যবস্থা করব। শুধু শুধু দৌড়াদৌড়ি করার কি নেই। আপনারা সকলে চেয়ারের মধ্যে এসে বসেন, শুধু রাস্তা ঘোরাঘুরি করার দরকার নাই। চেয়ারে বসবেন। চেয়ারের মধ্যে আমাদের স্বেচ্ছাসেবক 100 জন মতো আমাদের স্বেচ্ছাসেবক আছে। আপনাদের হাতে হাতে আমরা প্যাকেট পৌঁছে দেব। সবাই চেয়ারের মধ্যে বসেন। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি কক্সবাজার পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি, আজকের সবার সদস্য সচিব, আমাদের প্রবীণ আইনজীবী, আমার বড় ভাই জনাব অ্যাডভোকেট আব্দুল কাইয়ুমকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কক্সবাজার পৌরসভার অধীন 12 নম্বর ওয়ার্ড দক্ষিণ শাখা কলাতলিতে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সমাবেশের রাজপথের সহযোদ্ধা মাননীয় সভাপতি আব্দুল খালেক উপস্থিত আছেন। আমাদের পৌর বিএনপির দীর্ঘ অনেক বছরের কাণ্ডারি প্রবীণ রাজনীতিবিদ আলহাজ রফিকুল হুদা চৌধুরী প্রধান অতিথি হিসেবে, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন পৌর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক কাশেম ভাই, উপস্থিত আছেন আমাদের 2 সাংগঠনিক সম্পাদক গিয়াসউদ্দিন এবং মাসুদ, উপস্থিত আছেন রানা, উপস্থিত আছেন আমাদের সুরত আলম, এরপরে আমার বন্ধু মুফিজ মাস্টার এবং হেলালি ভাই সহ এই এলাকার মুরব্বীগণ, সহযোদ্ধাগণ, ভাইরা, আসসালামু আলাইকুম। আমাদের এমপি সাহেব বক্তব্য দিয়ে গেছেন, যথেষ্ট মূল্যবান বক্তব্য রেখেছেন। আমি অনেক দেরি হয়ে গেছে, খাবার আয়োজন আছে, খাবার প্যাকেট আসছে, আমাদেরকে জানানো হয়েছে। আমি আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না, খুব সংক্ষেপে 2-4টা কথা বলবো। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন বিএনপির ইতিহাস বাংলাদেশের ইতিহাস অঙ্গাঙ্গিভাবে জড়িত। জিয়ার পরিবার বাংলাদেশের অতন্দ্র প্রহরী। কিভাবে? যখন 25শে মার্চের কালো রাত্রে বাংলাদেশের উপর পাকিস্তানি হানাদাররা নির্বিচারে গুলি বর্ষণ করে হাজার হাজার পিলখানায় রাজার বাগে হত্যাকাণ্ডের মাধ্যমে যুদ্ধ ঘোষণা করে দিল, তখন একজন মেজর জিয়াউর রহমান তিনি ফিরে দাঁড়ালেন, তিনি রিভোল্ট করলেন, তিনি বিপ্লবের ডাক দিলেন, তিনি স্বাধীনতার ডাক দিলেন, তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিলেন অত্যন্ত সাহসিকতার সাথে। পরবর্তীতে যখন তখনকার শেখ মুজিবুর রহমান কতক্ষণ তিনি প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন, কতক্ষণ প্রেসিডেন্টের চেয়ারে বসেন, কোনটাতে আরাম বুঝতে চান আর কি। আর এদিকে মানুষের উপরে স্টিম রোলার চালাচ্ছেন,
শুধু জাসদ তার কর্মকাণ্ডের বিরোধিতা করেছিল বলে 32,000 জাসদ কর্মী হত্যা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্য সেই জাসদ এখন আবার শেখ হাসিনার সাথে লেজুর ভিত্তি করে। অতীত ভুলে গেছে জাসদ, লোভে পড়ে কিছু সুবিধা পাওয়ার জন্য অতীত ভুলে গেছে। 32,000 নেতা কর্মীর লাশের উপর দাঁড়িয়ে আওয়ামী লীগের সাথে ঐক্য করেছে জাসদ। যাই হোক, পরবর্তীতে গিয়ে 7ই নভেম্বর আসলো। আপনারা এত লম্বা পরিপ্রেক্ষিতে আমি বলবো না। 7ই নভেম্বরে সিপাহী জনতা বিপ্লবের মাধ্যমে অবরুদ্ধ জিয়াউর রহমানকে উদ্ধার করলেন। তিনি আবার জাতির ত্রাণকর্তা হিসাবে আবির্ভূত হয়ে তিনি আবার সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে দেশের হাল ধরার জন্য জনগণের আবদার অপেক্ষা করতে না পেরে তিনি আবার জনগণের হাল ধরলেন, দেশের হাল ধরলেন, দেশকে রক্ষা করলেন বাকশালী রাষ্ট্র থেকে। এক নেতার এক দেশ, শেখ মুজিবুর বাংলাদেশ থেকে তিনি রক্ষা করলেন। পরবর্তীতে গিয়ে আমরা কি দেখি, এরশাদ সাহেব উনি আমাদের নির্বাচিত প্রেসিডেন্ট আব্দুল সাত্তার সাহেবকে বন্দুকের নলে ক্ষমতাচ্যুত করে তিনি ক্ষমতায় আসলেন। আবার দুঃসময় বাংলাদেশের, সেটার বিরুদ্ধে মাঠে নামলেন কে? আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী, আমাদের প্রিয় নেত্রী, আমাদের গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়া। তিনি 9 বছর মাঠে ময়দানে সংগ্রাম করে এরশাদের মতো স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে কোনোভাবে তার প্রলোভনে না গিয়ে আপোষহীন থেকে একটানা 9 বছর সংগ্রাম করে 7 বার জেলে গিয়ে এই 82-র 24শে মার্চ থেকে 90-এর 6 ডিসেম্বরের মধ্যে 7 বার জেলে গিয়েও শেষ পর্যন্ত আপোষহীন থেকে এই জাতির সাথে বেইমানি না করে, শেখ হাসিনা যদিও বেইমানি করেছিল, খালেদা জিয়া বেইমানি না করে এই স্বৈরাচারী এরশাদ সাহেবকে হটিয়ে আবার বাংলাদেশের জনগণকে উদ্ধার করলেন স্বৈরাচারের কবল থেকে। জিয়াউর রহমান গেল, খালেদা জিয়া গেলেন, এরপর আসলেন স্বৈরাচারিণী শেখ হাসিনা। এই শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় 16টা বছর ধরে তারেক রহমান তার নেতৃত্বে জাতি ঐক্যবদ্ধ হয়ে, বিএনপি ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রাম করে শেষ পর্যন্ত 5ই আগস্ট আমরা আবার সফল হলাম। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার ছেলের নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আমরা আবার দেশ ছাড়া করলাম আরেক স্বৈরাচারী শেখ হাসিনাকে। দেশ এখন স্বৈরাচারী মুক্ত। এখন দরকার হচ্ছে দেশ গঠন। তারা লুটপাট করে দেশের যে ক্ষতি করেছে, যে বিচার বিভাগকে তারা যেভাবে টেলিফোনের উপরে বিচারের রায় বের করেছে, যারা প্রশাসনকে যেভাবে কুক্ষিগত করেছে, তারা যেভাবে পুলিশ ভেরিফিকেশন নামে বিএনপি বা অন্য দলের লোকদেরকে কোনোভাবে সরকারি চাকরিতে যেতে দেয় নাই, এইসব কারণে রাষ্ট্রের যে অঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, রাষ্ট্রের যে স্বাভাবিক পথপরিক্রমা ক্ষতিগ্রস্ত হয়েছে, এগুলোতে মেরামত করতে হবে। সেই জন্য তারেক রহমান 5 আগস্টের আগেই সেটা বুঝেছিলেন। তিনি আগেই বলেছিলেন 31 দফা আমরা দিলাম দেশ রাষ্ট্র মেরামতের জন্য। এখন আমাদের কাজ হবে, আসুন স্বৈরাচারে একের পর এক সব বিএনপির নেতৃত্বে বিদায় হয়েছে, ভবিষ্যৎ কোনো স্বৈরাচারে যেন জন্ম না হয় সেজন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, সতর্ক থাকতে হবে এবং এই ঐক্যবদ্ধ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে লুৎফর রহমান কাজলকে নির্বাচিত করতে হবে। দেশের সারা দেশে 300টা আসনের মধ্যে 280টা আসনে বিএনপিকে জয়যুক্ত করতে হবে ইনশাআল্লাহ। আমরা আশা করি আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকলে, আন্তরিক থাকলে দেশে আবার বিএনপির শাসন জারি হবে। তারেক জিয়া দেশে এসে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করবেন, দেশের মানুষের মুখে হাসি ফুটাবেন। জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা আগামী দিনের সকল সংগ্রামে ঐক্যবদ্ধ থাকব। ঐক্যের কোনো বিকল্প নাই। এই আহ্বান রেখে আজকের এই সুন্দর সমাবেশ যারা করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে, আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে এখানে অপেক্ষা করছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ।
ধন্যবাদ সকল। ধন্যবাদ আমার বড় ভাই জনাব অ্যাডভোকেট আব্দুল কাইয়ুমকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি কক্সবাজার পৌর বিএনপির প্রভাবশালী সাধারণ সম্পাদক এবং আজকের সভার প্রধান বক্তা জনাব আবুল কাশেমকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কক্সবাজার পৌর বিএনপির আওতাধীন 12 নম্বর ওয়ার্ড দক্ষিণ শাখার উদ্যোগে আজকের এই কর্মী সমাবেশে সভাপতিত্ব করছেন অত্র ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি এবং কক্সবাজার পৌর বিএনপির অন্যতম সহ সভাপতি জনাব আব্দুল হালেক এবং আজকের এই কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে একটু আগেই আপনাদের সম্মুখে মহামূল্যবান বক্তব্য দিয়ে উনি আপনাদের মধ্য থেকে বিদায় নিয়েছেন। আপনাদেরই প্রিয় নেতা এবং এই জনপদের জননেতা কক্সবাজার সদর রামুইদিয়া থেকে জনগণের ভোটে নির্বাচিত সাবেক সংসদ সদস্য জননেতা জনাব লুৎফুর কাজল ভাই এবং আজকের এই কর্মী সমাবেশে অন্যতম প্রধান অতিথি কক্সবাজার পৌর বিএনপির বিপ্লবী সভাপতি এবং কক্সবাজার জেলা বিএনপির অন্যতম সহ সভাপতি, কক্সবাজার পৌরবাসীর অত্যন্ত কাছের মানুষ, অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব জননেতা জনাব আলহাজ রফিকুল হুদা চৌধুরী এবং আজকের এই কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন কক্সবাজার পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি, সিনিয়র আইনজীবী জনাব অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন কক্সবাজার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মাসুদুর রহমান মাসুদ এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন এই কলাতলীবাসীর অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব মাস্টার মফিজুর রহমান, অত্র ওয়ার্ড বিএনপির প্রধান উপদেষ্টা এবং কক্সবাজার পৌর বিএনপির অন্যতম নেতা জনাব মাস্টার মফিজুর রহমান এবং উপস্থিত আছেন অত্র ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি আমার বন্ধু জনাব সিরাজউদ্দৌলা হেলালি এবং এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন কক্সবাজার পৌর বিএনপির দপ্তর সম্পাদক জনাব সুরত আলম ভাই সহ ছাত্র দলের নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, শ্রমিক দলের, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ এবং কৃষক দলের নেতৃবৃন্দ এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সর্বোপরি এই কর্মী সমাবেশে আমার প্রিয় এই বিএনপি পাগল মানুষগুলো, আমি সবাইকে জানাই কক্সবাজার পৌর বিএনপির তরফ থেকে বিপ্লবী শুভেচ্ছা, সংগ্রামী অভিনন্দন এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সমাবেশ, যেখানে এই জনপদের জননেতা বক্তব্য রেখে গেলেন সেখানে আর কোনো বক্তব্য থাকে না। তারপরেও আমি শুধুমাত্র দু একটি কথা বলে আমি আমার বক্তব্য ইতি টানব। বিশেষ করে আমি অত্র ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আপনারা অত্র ওয়ার্ড বিএনপির অধীনে আপনারা ইউনিট কমিটিগুলা আপনারা অতি দ্রুততম সময়ের মধ্যে আপনারা করতে পারেন এবং এই ইউনিট কমিটিগুলো করতে গিয়ে কোনোভাবে যে স্বৈরাচারের দূষর
এবং কোনোভাবে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে যে ব্যবসা বাণিজ্য এবং নানাবিধ সুবিধা নিয়েছিল তারা যাতে এই ইউনিট কমিটিগুলোতে কোনোভাবে যাতে স্থান না পায় সেদিকে আপনারা কঠোরভাবে দৃষ্টি রাখবেন, সেটা আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে যারা আন্দোলন সংগ্রামে আপনার ত্যাগ স্বীকার করেছেন, যারা রক্ত জড়িয়েছেন এবং যারা গান জড়িয়েছেন এবং যারা জেল জুলুমের শিকার হয়েছে, শুধু তাই নয়, আপনারা রাত্রে আপনার নিজের বাড়িতে ঘুমাতে পারে নাই, দীর্ঘকাল আপনার এখানে অনেক নির্যাতনের শিকার হয়েছে, তাদেরকে আপনারা মূল্যায়ন করবেন, আমি সেটাই বলবো। এবং শুধু তাই নয়, বিশেষ করে যখন আমি ওই 2022 সালের কথা বলি, 2022 সালে আপনার 10ই ডিসেম্বরে আমরা যখন ঢাকা মহাসমাবেশে গেলাম, এখান থেকে ছাত্র দলের নেতৃবৃন্দরা, যুব দলের নেতৃবৃন্দরা এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা সহ আমরা ঢাকা গেলাম। ওখানে কি দেখলাম? ওখানে এই ফেসিবাদী সরকার পুলিশ লীগ এবং যে ছাত্রলীগ সহ যে অস্ত্রবাজি মাধ্যমে যে সেই সমাবেশকে আপনার পণ্ডু করার অপচেষ্টা চালিয়েছিল। শুধু তাই নয়, এখান থেকে বিশেষ করে কক্সবাজার জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কে এবং কলাতলী ওয়ার্ডের ছাত্র দলের ত্যাগী নেতা উসমান গনি বাবুলকে এবং আপনার কক্সবাজার পৌর ছাত্র দলের আহ্বায়ক হুমায়ুন কবির হিমুকে ওখানে গ্রেপ্তার করা হয়। এবং আমরা সেই মহাসমাবেশের পরবর্তীতে 11 তারিখ থেকে তাদেরকে জেল থেকে মুক্তি করার জন্য আমরা ওখানে আইনি লড়াই চালিয়েছিলাম। আইনি লড়াই চালিয়ে আজকের এই দিনে 12ই ডিসেম্বর ওনাদেরকে আমরা যে জামিন দিয়ে আমরা 13ই ডিসেম্বর ওনাদেরকে যে ঢাকার কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের কারাগার থেকে আমরা গভীর বলতে গেলে রাত্রে 9টা সাড়ে 9টার মধ্যে আমরা তাদেরকে জেলখানা থেকে মুক্ত করেই আমরা কান্ত হয়েছিলাম। তাদেরকে গাড়িতে উঠিয়ে দিয়ে যে নিরাপদে যাতে কক্সবাজার চলে আসতে পারে সেই ব্যবস্থা করেছিলাম। সেটা আজকের 12 তারিখের কথা আমি স্মরণ করেই আমি সেই কথাটি বললাম। প্রিয় সমাবেশ, আজকে আপনাদেরকে একটি সুসংবাদ দিতে চাই। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্দেশনা দিয়েছেন সারা বাংলাদেশে আগামী 80 কার্য দিবসের মধ্যে 80 দিনের মধ্যে সকল জেলা সম্মেলন এবং সকল জেলার অধীনে পৌরসভা সমূহের সম্মেলন এবং উপজেলা সমূহের সম্মেলন এবং ওয়ার্ড বিএনপির সম্মেলন এবং ইউনিয়ন বিএনপির সম্মেলন, সকল সম্মেলন সমাপ্তি করেই আপনার 80 দিনের মধ্যে জেলা বিএনপির সম্মেলন করার জন্য কঠিন সিদ্ধান্ত দিয়েছেন। সেই কঠিন সিদ্ধান্তের আলোকে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আজম খানকে এই বৃহত্তর চট্টগ্রামের বিশেষ করে যে জেলাগুলো রয়েছে সেইগুলোতে ওনাকে দায়িত্ব দিয়েছেন। উনি দায়িত্ব নিয়েই উনি জেলা বিএনপির নেতৃবৃন্দদেরকে নির্দেশনা দিয়েছেন 80 দিনের মধ্যেই সম্মেলন এবং কাউন্সিল করতে হবে জেলা বিএনপির। তারই আলোকে আজকে আমাদেরকে জেলা বিএনপি আমাদেরকে পার্টি অফিসে ডেকেছিলেন, আমরা গিয়েছিলাম। ওখানেই ওনারা নির্দেশনা দিয়েছেন আগামী 16 জানুয়ারি কক্সবাজার পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন এবং কাউন্সিল করতে হবে, অবশ্যই কাউন্সিল এবং সম্মেলন করতে হবে। সেই কারণেই আমরা ওয়ার্ড বিএনপির সম্মেলনগুলো এই স্বল্প সময়ের মধ্যে যেহেতু করতে হবে, সেই কারণে আজকে কলাতলী এই 12 নম্বর ওয়ার্ড দক্ষিণ শাখার যে সমাবেশ, এটা সবচাইতে বৃহৎ সমাবেশ। এই ধরনের সমাবেশ এখানে আরতিতে কখনো হয় নাই। একটি এত বড় বিশাল সমাবেশে আমরা অত্র ওয়ার্ড বিএনপির কাউন্সিল করব। আমার সভাপতি সাহেব যে প্রধান অতিথির বক্তব্যের পরেই দ্বিতীয় অধিবেশন শুরু হবে, সেই অধিবেশনে আপনারা উপস্থিত থেকে আপনারা অত্র ওয়ার্ডের যে সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত করবেন আগামী 2 বছরের জন্য। সেই কারণে আপনাদেরকে আমি অনুরোধ জানাবো, আপনারা ধৈর্য ধারণ করে আপনারা সীমাহীন কষ্ট করেছেন, বিকাল 4টা থেকে আপনার নিরবিচ্ছিন্নভাবে এখানে বসে আছেন, বক্তব্য শুনছেন, আপনার নেতারা
কি বলে সেটা আপনারা শোনার জন্য কষ্ট করতেছেন। সেই কারণে আমি বলবো আপনারা আপনাদের নেতৃত্ব আপনারা নির্বাচিত করবেন। একটা সুযোগ এসেছে যে আজকেই আপনারা এত বিরাট উপস্থিতিতে আপনাদের ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচন করবেন। আপনারা প্রার্থীতে হতে পারবেন সভাপতি অথবা সাধারণ সম্পাদকে। আমরা যারা পৌর বিএনপির নেতৃবৃন্দ রয়েছি, বিশেষ করে আমার সভাপতি সাহেব রয়েছেন এবং সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, সকলেই আমরা দ্বিতীয় অধিবেশন আরম্ভ হলে আমরা সেই লক্ষ্যেই আমরা আপনাদের সাথে আপনাদেরকে সহযোগিতা দিয়ে যাব। সেই কারণে আপনারা সকলেই আপনারা ধৈর্য ধারণ করে বসার অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে ইতি জানছি। খোদা হাফেজ। বাংলাদেশের জিন্দাবাদ, শহীদ জামাল হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ এবং এই জনপদের জননেতা লুৎফর রহমান কাজল সাহেব জিন্দাবাদ। প্রিয় সমাবেশ, দীর্ঘক্ষণ গুরুত্ব বক্তব্য রাখেছেন আমাদের কক্সবাজার পৌরসভার বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আবুল কাশেম চাচাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। প্রিয় সমাবেশ, এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি কক্সবাজার পৌরসভার বারবার বিপ্লবী সভাপতি স্বৈরাচার হাসিনার আমলে দলীয় এই বিএনপির কার্যালয়, যার নেতৃত্বে কার্যালয় পাহারা দিয়েছিলেন, সেই শ্রদ্ধে আমাদের সভাপতি, আমাদের শ্রদ্ধেয় বাদল জনাব রফিকুল হুদা চৌধুরী, জনাব রফিকুল হুদা চৌধুরী। আয় আমার কষ্ট নদীম বহুত বৈতান ডাবরের তাদের বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল কক্সবাজার পৌরসভার আওতাধীন 12 নম্বর ওয়ার্ডের দক্ষিণ শাখার আজকে বিশাল কর্মী সমাবেশের স্নেহের সভাপতি, প্রধান বক্তা, প্রধান অতিথি, বিশেষ অতিথি, যুবদল, ছাত্র দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবী দল, কৃষক দল, তাঁতি দল, অঙ্গসংগঠন নেতৃবৃন্দ এবং আমাদের কক্সবাজার পৌরসভা সদর রামু ঈদগাহ আসনের জনগণের নয়নমণি সাবেক এমপি, বাংলাদেশ জাতীয়বাদী মৎস্যজীবী দলের সম্পাদক জনাব লুৎফর কাজল সাহেব বিশেষ অতিথি হয়ে আপনাদেরকে শুভেচ্ছা বক্তব্য দিয়ে চলে গেছে। উনি আমাদের এই পর্যন্ত 14টা ইউনিটের সমাবেশে উনি যেতে পার নাই। আপনাদের 23টা ওয়ার্ডের মধ্যে আপনাদের একটু আন্তরিক বেশি, যেহেতু উনি আর ব্যবসা বাণিজ্য এখানে, যার কারণে আসার আগে আমার হচ্ছে যেতে হবে। আপনি যান। প্রিয় ভাই ভাইয়ারা, 17 বছর আপনারা এরকম বসে আমাদের বিএনপির কথা শুনতে পারেন নাই। 18 সালের নির্বাচনে একটা মিছিল হয়েছিল, আমরা তখন ইউনিভার্সিটির ওইখানে একটা মিছিল 3 জন বক্তব্য দিয়েছিলাম, আমি এবং খাজল সাহেব এবং নাসিম আক্তার। এরপর আমরা এখানে কোনো জনসমাবেশ করতে পারি নাই। শুরুর মতো হয় মহিষ সাহেবের বাড়িতে নাহলে খালেকের বাড়িতে নাহলে কারো বাড়িতে আমরা জনসভা করেছি। আজকে কিন্তু আমরা আনন্দের মধ্যে বসে আজকে জনসভা করতেছি। আপনারা এখন খুশি তো? আমাদের এই কলাতলী 12 নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি গোরামিয়া শিকদার, হাজি গোরামিয়া এবং যারা বিএনপি করত মারা গেছে তাদের রোগে মাত্রা কামনা করি। 16 আগস্ট থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য ছাত্র জনতা এবং আমাদের তারেক সাহেবের নির্দেশে বিএনপি ছাত্র আন্দোলনের ফসল
2000 মধ্যে 700 কতজন আমাদের বিএনপির ছেলেপেলে মারা গেছে। আজকে 5 আগস্টের পর আমরা দ্বিতীয়বার স্বাধীন হয়েছি। একটি কথা মনে রাখতে হবে, জুলুম নির্যাতন করলে কোনো সরকার টিকে থাকতে পারে না। এই স্বৈরাচারী হলে আলেম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, কতগুলো আলমকে সে মৃত্যুবরণ ফাঁসি দিয়েছে আপনারা দেখেছেন। সে যদি 2041 সালে থাকার তার পরিকল্পনা, সে ক্ষুধা আর কিছুদিনে থাকতে পারতো তাহলে বঙ্গবন্ধুকে নবী ঘোষণা করত। এই পর্যায়ে চলে গেছিল সে। আল্লাহ ছাড় দিয়ে ছেড়ে দেয় না। এখন কোথায়? 5 আগস্ট শাড়িতে বোধহয় 10টা নিতে পারে নাই, 2টা শাড়ি যেটা পড়ছিল সেটা বাদ পাক করছিল, তো বাদ খেতে পারে নাই। পলায় টাকা, অর্ধেক টাকা গোপন সন্তকে ছিল, পলায় গেছে। এখন কিন্তু আমাদেরকে শান্তি থাকতে দিচ্ছে না। সেই ভারতে বসে ইস্কনের মাধ্যমে বাংলাদেশ অশান্তি সৃষ্টি করতেছে। পরশুদিন বিজেপির পশ্চিমবঙ্গের সভাপতি বলতেছে শেখ হাসিনা ভোট অবৈধ, ডক্টর ইউনূস এবং চট্টগ্রাম দখল করবে। আইরে ভারত, তুমিও বুঝো না এখন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নারে তাকবীর যখন বলবো তোমার গুলি ফুটবে না, ফুটবে না। আবার যুবক নারে তাকবীর 10 ঘর দাও, নারে তাকবীর, এই হলো না দেব, নারে তাকবীর। যখন আমরা এটা বলবো তোমার গুলি ফুটবে না আমাদের গাইয়ে, শরীরে আসবে না। এখন আমরা সব দল ঐক্যবদ্ধ, আওয়ামী লীগ ছাড়া ঐক্যবদ্ধ। তবা যায় এক কারণ আমরা হতা হই, আওয়ামী লীগে যেটা করছিল আমরা কি সেটা করবেন? আওয়ামী লীগে জুলুম অত্যাচার করছে আপনারা করবেন? আপনারা চাঁদাবাজি করবেন? এই কলাতলির মধ্যে কোনো ব্যবসায়ীদেরকে চাঁদাবাজি করবেন না। যারা চাঁদাবাজি করে আপনারা মনে রাখবেন আমাদের কমিটি আছে, নাহলে আমাদেরকে সেক্রেটারিকে সিরিয়াস ভাবে টেলিফোন করবে। চাঁদাবাজি করতে যাবো, মানুষকে ভালোবাসা কর দিয়া ব্যবহার ভালো করে আমাদের বুড়া নিতে হবে। আমরা আওয়ামী লীগের মতো করতে পারবো না। আওয়ামী লীগের ওয়ার্ডের কুটিপুটি হয়ে গেছে চাঁদাবাজি করে। এখানে অনেকে আছে, তাকে আমি সতর্ক করতেছি, আপনারা যদি আবার শুরু করেন অবস্থা কাহিল করবে। এখন লোকাই আছেন, ঘরে থাকতে পারবেন না, সতর্ক করতেছি। আপনারা ঘরে আছেন, আমাদের কর্মী নামে দেখা দিচ্ছে না, সতর্ক করতেছি। ব্যবসায়ীদেরকে বলতেছি, আপনাদেরকে যদি তারা চাঁদাবাজি করে আমাদেরকে জানাবেন, আমাদেরকে ওয়ার্ডের নেতারা যাবে জানাবেন, চাঁদাবাজি করতে দেবেন না। ভালোবাসা দিয়ে আমরা তাদের মধ্যে পলাইতে পারবো না। তারা পলাই গেছে অত্যাচার, আমরা পলাতে পারবো না। আজকে এখানে বড় বড় কথা বলছিল 7 তারিখ বিকাশ এমপি কমল সাহেব, মেয়র এবং সাবেক মেয়র, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি যে বক্তব্য দিয়েছিল 7 তারিখ গভীর রাতে 1200 সব পালাই গেছে গিয়ে 5 তারিখ আমরা স্বাধীন। আমাদের অফিসটা কি দুষ করছিল আপনারাই বলেন, আগুন দিয়ে জ্বালিয়ে দিল। আজকে এরা কোথায়? ছেলে কই, স্ত্রী কই, পলাতক। সেরকম যেন আমাদের বিএনপির ছাত্র দল, যুব দল, অঙ্গসংগঠনের নেতারা আছে, পলাইতে না হওয়ার মতো এই ব্যবহার, এরকম ব্যবহার করবেন না। মানুষদের সাথে ভালো ব্যবহার করবেন। আমি আবারও বলতেছি, আমি এখনো জানি আমার লিখে 200 এখানে আছে, কিন্তু যদি আপনারা করেন আমরা নাম কানার মধ্যে আমরা নাম দিতে বাধ্য হবো। সতর্ক করতেছি, মাল হয়ে যান। আর আপনাদেরকে বলতেছি, যারা আওয়ামী লীগের সাথে ব্যবসা বাণিজ্য করেছে, আন্দোলন করেছে, এই লোকদেরকে আমরা কমিটি রাখবেন না। এই লোকের কমিটি রাখবেন না। এরকম কর্মী আমার দরকার নাই, এরকম কর্মী আমার দরকার নাই। আজকে আমরা 14টা শেষ করাবো, 15টার মধ্যে বিশাল জনসভা। এটাকে আমি প্রথম পুরস্কার দিচ্ছি 1 নম্বর কলাতলি। আর আমি বিশেষ বক্তব্য দেব না, আপনাদের রাতে গেছে, খাবার টামিয়ে গেছে। আমি এই বলে বিশ্বাস করলাম। আর একটা স্লোগান দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
এই আবার যখন আমরা করব ভারতে গুলি আমাদের গায়ে লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলবো তাদের গুলি আসবে না, আওয়ামী লীগ আর জিন্দিগিতে আসবে না। আওয়ামী লীগ শেষ। যে নেত্রী কর্মীদিকে না বলে সুরের মতো পালিয়ে গেছে, আর আমাদের নেত্রী চিকিৎসা চিহ্ন বিদেশে যেতে বলেছিল, বলে আমার বিদেশে আমার কোনো আত্মীয় স্বজনের প্রভু নাই, আমি বাংলাদেশের লোকদের ছেড়ে যাব না। আর আজকে কর্মীদের পেলে ভারতে গিয়ে ষড়যন্ত্র করতেছে। এই ইস্কনে আমাদের একজন আইনজীবীকে 19 জনের জব করছে, 19 জন। আল্লাহ দূরে না, আল্লাহ কাছে। আমি আর বিষয়ে আপনাদের বক্তব্য দিচ্ছে না। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আমাদের লুৎফর রহমান কাজল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আমাদের প্রধান অতিথি মহোদয়। আমি 2-3টে নির্দেশনা দেব, এরপর আমাদের সভাপতি মহোদয় বক্তব্য রাখবেন।